ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দ আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। পুলিশ কমিশনারের পরে এবারে করোনা আক্রান্ত কলকাতার গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে কথা বলে। ময়ূক, কি খবর রয়েছে? দেখো, কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি হোম আইসোলেশনে রয়েছেন। এই অবস্থায় কলকাতার আরেকজন সিনিয়র আইপিএস অফিসার, লালবাজারের কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম, যিনি গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা, তিনিও কিন্তু করোনা পজিটিভ হয়েছেন। কিছুদিন ধরেই মৃত্যু উপসর্গ নিয়ে তিনি তার ছিল এবং তারপরই গতকাল তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে এবং তারপর থেকেই হোম আইসোলেশনে থাকতে শুরু করেছেন এই আইপিএস অফিসার। মুরলীধর শর্মা কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম পদে রয়েছেন। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, মুরলীধর শর্মার জায়গায় তিনি যেহেতু অসুস্থ রয়েছেন, হোম আইসোলেশনে রয়েছেন, লালবাজারের জয়েন্ট সিপি ট্রাফিক সন্তোষ পান্ডে তিনি গোয়েন্দা প্রধানের দায়িত্ব আপাতত সামলাবেন। ধন্যবাদ ময়ূক। ধৃত সন্দেহভাজন জঙ্গিদের জেরায় চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদে আবু সুফিয়ানের বাড়িতে গোপন কুঠুরির হদিশ। কুঠুরি থেকে উদ্ধার বোমা। এনআইএ সূত্রে খবর, বিস্ফোরক আগ্নেয়াস্ত্র মজুতের জন্যই বাড়িতে গোপন কুঠুরি, এমনটাই অনুমান এনআইএর গোয়েন্দাদের। ধৃতরা নিজেদের মধ্যে যোগাযোগ করত হোয়াটসঅ্যাপে। নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করেছিল তারা। গ্রুপের নাম রাখা হয়েছিল গজবায়েতুল হিন্দ। রানীনগরের কালীনগরের আবু সুফিয়ান মোল্লার এই ঘর নিয়েই কিন্তু শুরু হয়েছে রহস্য। এই ঘরের মধ্যে কেন সুড়ঙ্গ কাটা হয়েছে এবং এই গভীর করে সুড়ঙ্গ কাটার পিছনে কি কারণ রয়েছে, সেটাই এই মুহূর্তে এনআইএর যারা তদন্তকারী আধিকারিক তারা বারবার জিজ্ঞাসাবাদ করছেন। এবং এই ঘরে বিভিন্ন যে সামগ্রী মজুত করা হয়েছে, সেই সামগ্রীগুলো কেন মজুত করা হয়েছে এবং এই ধরনের নির্মীয়মান একটি ঘরের মধ্যে কেন এই ধরনের সামগ্রী মজুত করা হয়েছিল এবং কেন এই গর্ত করা হয়েছিল, সেটাই কিন্তু বাড়ির লোকের কাছেও স্পষ্ট নয়। তারা এখনও স্পষ্ট করে বলতে পারছেন না কেন এই গর্ত করা হয়েছিল এবং কি এখানে রাখা হবে বা এখানে কি পরিকল্পনা ছিল, সেটা তাদের কাছে স্পষ্ট নয়। তদন্তকারী আধিকারিকদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, একটা নির্মীয়মান ঘরের মধ্যে এই গর্ত করে এই সুড়ঙ্গ কেন কাটা হয়েছিল। ক্যামেরায় অনির্বাণ বাগ্যের সঙ্গে রাজীব চৌধুরী, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আল কায়দা যোগ সন্দেহে গ্রেফতার 6। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাতের কলকাতায় পুলিশের নাকা তল্লাশি। 6টি জায়গা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গড়িয়াহাট, ওয়াটগঞ্জ ছাড়া আরো 4 জায়গা থেকে অস্ত্র সহ গ্রেফতার 6। বাজেয়াপ্ত বেশ কয়েকটি গাড়ি। বাংলায় নৈরাজ্য চলছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এই অভিযোগে সংসদ চত্বরে বিক্ষোভ বিজেপির। জঙ্গি ধরা, জঙ্গির কাজটা হচ্ছে ন্যাশনাল এজেন্সি এনআইএর। সেটা যদি না করে থাকে, সেই ব্যর্থতা তাহলে এনআইএর, সেই ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের। পশ্চিমবঙ্গে কোনো আইন শৃঙ্খলা ভেঙে পড়েনি, আইন শৃঙ্খলা ভাঙবার চেষ্টা করছে যেটা প্রচণ্ডভাবে। সেটা হচ্ছে 1 নম্বর লকেট চ্যাটার্জি, 2 নম্বর অর্জুন সিং, 3 নম্বর দিলীপ ঘোষ এবং তার চেলা চামুন্ডারা। হ্যাঁ, এদের রাইট লাগানোর চেষ্টা করছে, গুলি বন্দুক চেষ্টা করছে, কিন্তু কঠোর হাতে আমরা সেটা ডিল করছে। রাজ্য সরকার কঠোর হাতে ডিল করছে। যতই চেষ্টা করুক না কেন, নির্বাচনের আগে ওরাও এখানে এসে হাওয়া বুঝে গেছে। সবাই বলছে, আচ্ছা 40-50টা সিট বিজেপি পাবে তো পশ্চিমবাংলায়, আগামী বিধানসভায় মেন অপোজিশন হবে তো। এটাই হচ্ছে বিজেপির এখানকার সাংসদদের প্রশ্ন। তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে ফের তলব এনআইএ। 2009-এ রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে সিপিএম নেতা খুনের মামলাতেও। শালবনীতে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ। আগামী সপ্তাহে তলব ছত্রধর মাহাতোকে। 100 দিনের কাজে কাটমানি দিতে না চাওয়ায় মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ক্যানিং থানা ও বিডিওর কাছে অভিযোগ দায়ের। অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে দলীয় স্তরে তদন্তের আশ্বাস তৃণমূল বিধায়কের।
ফের কাটপানি বিদ্যুৎ তৃণমূল 100 দিনের প্রকল্পে উপভোক্তার কাছ থেকে কাটপানি চাওয়ার অভিযোগ। দক্ষিণ 24 পরগনা ক্যানিং এর সুন্ধি পুকুরিয়া গ্রামের ঘটনা। অভিযোগকারীর দাবি 100 দিনের প্রকল্পে কাজ করায় তার অ্যাকাউন্টে জমা পড়ে 6000 টাকা। অভিযোগ সেই টাকার অর্ধেক কাটপানি হিসেবে দাবি করেন কয়েকজন তৃণমূল কর্মী। টাকা দিতে অস্বীকার করায় শনিবার বাড়িতে চড়া হয়ে মারধর করা হয়। কত টাকা ঢুকেছিল? এবার কত টাকা চেয়েছিল? যারা চাইলো তারা কারা? তৃণমূল যে নেতা আমাদের গ্রামে এখন আছে। মানে আপনি কি টাকা দিতে চাইছিলেন না? টাকা দিতে চাইছি না, টাকা দিতে অস্বীকার করেছি। দলীয় কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় বিধায়ক। আমাদের দল এবং আমরা এর তদন্ত করব। আমরা বিডিওকেও নির্দেশ দিয়েছি, উনিও এই বিষয়ে তদন্ত করবেন। কেন সেই জব কার্ড হোল্ডারকে মারা হলো, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। যদি সত্যিকারে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেসের বা অন্য কোনো দলের কোনো ক্যাডার বা ব্যক্তি এই কাজ করেছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যানিং থানার পাশাপাশি বিডিওর কাছেও অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। ক্যানিং 1 নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখা হচ্ছে। শান্তনু নস্কর, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। রাজ্যসভাতেও পাশ কৃষি বিল। এই কৃষি বিল নিয়ে 6 কেন্দ্রীয় মন্ত্রীর সাংবাদিক বৈঠক সরাসরি সেখানে। जो कुछ भी हुआ वह जहां दुखद था वही दुर्भाग्यपूर्ण था, और इससे भी आगे जाकर मैं कहना चाहूंगा कि वह अत्यधिक शर्मनाक था। मैं जानता हूं कि संसद की कार्रवाई सुचारू रूप से चलाने के लिए जहां पर सत्ता पक्ष की जिम्मेदारी बनती है, वहीं पर विपक्ष का भी सहयोग अपेक्षित है। विपक्ष की भी संसदीय मर्यादाओं का पालन करते हुए अपनी भूमिका का निर्वाह करना यह अपेक्षित होता है, एक्सपेक्टेड होता है विपक्ष के द्वारा भी। लेकिन आम जनता के अंदर, आम किसानों के अंदर एक गलतफहमी पैदा करके केवल निहित राजनीतिक स्वार्थ को साधने की जो कोशिश की जा रही है, मैं समझता हूं कि स्वस्थ लोकतांत्रिक परंपराओं के यह अनुकूल नहीं है। और यह दोनों विधेयक, मैं कह सकता हूं, किसान और कृषि जगत दोनों के लिए यह ऐतिहासिक हैं। इसे लागू करने से स्वाभाविक रूप से किसानों की आमदनी बढ़ेगी, लेकिन किसानों के बीच गलतफहमी पैदा की जा रही है। एमएसपी समाप्त कर दी जाएगी, एपीएमसी समाप्त कर दी जाएगी। हकीकत यह है कि यह दोनों बिल प्रभावी होने के बाद हमारा किसान अपना माल भारत में जहां भी बेचना चाहता है पूरी आजादी के साथ बेच सकता है, जहां पर भी उसको अच्छी कीमत मिले। न तो एपीएमसी समाप्त हो रही है और न तो एमएसपी समाप्त हो रही है। इसके पहले भी हमारी सरकार ने बराबर एमएसपी बढ़ाया है, और जो यह वादा किया था कि हम किसानों की आमदनी को जस्ट डबल करेंगे, तो उस लक्ष्य को काफी हद तक हमने हासिल करने में भी कामयाबी हासिल की है। लेकिन हम इसे और आगे ले जाना चाहते हैं। लेकिन जैसा मैंने कहा कि डिप्टी चेयरमैन राज्यसभा के, उनके साथ जो दुर्व्यवहार हुआ है, प्रत्यक्ष सारे देश ने अपनी आंखों से उसे देखा है। हरवंश जी पत्रकारिता क्षेत्र में लंबे समय तक उन्होंने काम किया है और लोग अच्छी तरह परिचित हैं। मूल्यों में विश्वास रखने वाले, वैल्यूज के प्रति कमिटमेंट, एक ऐसे व्यक्तित्व के रूप में उनकी छवि रही है। लेकिन सीधे उनके आसन पर तक चले जाना, और आसन तक जाना ही नहीं बल्कि आसन पर जाकर खड़े हो जाना, वहां पर जाकर रूल्स बुक को फाड़ डालना, और इतना ही नहीं है, वहां पर पहुंचकर रूल्स बुक को फाड़ना और अन्य भी जो कागजात रखे हुए थे उसे भी फाड़ देना और आसन के ऊपर चढ़ जाना। जहां तक मैं जानता हूं, मैं कह सकता हूं कि संसदीय इतिहास में कभी ऐसी घटना न तो लोकसभा में हुई है न राज्यसभा में हुई।
और राज्यसभा में होना तो यह और बड़ी बात है। राज्यसभा को हम हाउस ऑफ एल्डर्स कहते हैं। संसदीय परंपराओं में विश्वास रखने वाला कोई ही व्यक्ति निश्चित रूप से इस प्रकार की घटना से आहत होगा। आज केवल भ्रामक तथ्यों के आधार पर हमारे देश के किसानों को गुमराह करने की कोशिश की जा रही है। मित्रों, मैं भी किसान हूं, मैं भी कृषि मंत्री हूं। मैं तो अपने जीवन में, राजनीतिक जीवन में कभी यह सोच नहीं सकता कि हम जिस सरकार में हुआ सरकार कुछ ऐसा कदम उठाएगी जो किसानों के हितों पर चोट पहुंचाने वाला होगा। जो कुछ भी हुआ है वह संसदीय गरिमा के अनुरूप नहीं हुआ है। और संसदीय लोकतंत्र में मर्यादाओं का बहुत बड़ा स्थान होता है। जब संसदीय मर्यादाएं टूटती हैं तो लोकतंत्र की परंपराएं भी शर्मसार होती हैं और तार-तार होती हैं। और कुछ सांसदों के द्वारा उपसभापति जी के साथ जैसा आचरण किया गया है उसकी जितनी भी भर्त्सना की जाए वह कम है। और इस प्रकार की जो भी कार्रवाई की गई है उसको मैं कंडेम करता हूं। পাঁচিলকাণ্ডে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। শান্তিনিকেতনে হাইকোর্ট নিযুক্ত কমিটির পরিদর্শনের পর বৈঠকে সিদ্ধান্ত। বিবৃতি দিয়ে জানালো বিশ্বভারতী ও জেলা প্রশাসন। বিশ্বভারতীর পাঁচিলকাণ্ডে দায়ের হওয়া জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে গৃহীত হয়েছে শতপ্রণোদিত মামলা হিসেবে। আদালত গঠন করে দিয়েছে 4 সদস্যের কমিটি। রবিবার পৌষমেলার মাঠ ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন সেই কমিটির সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন বীরভূমের জেলা শাসক মৌমিতা গোদারা এবং পুলিশ সুপার শ্যাম সিং। বিশ্বভারতীর উপাচার্য ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তারা। বৈঠকের পর বিশ্বভারতী ও জেলা প্রশাসনের তরফে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি জাতীয় স্তরের প্রতিষ্ঠানের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করতে সব রকম ব্যবস্থা করা হবে। আলোচনা ও তথ্য আদান প্রদানের মাধ্যমে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনকে সমস্যার সমাধান করতে হবে। গত 17 আগস্ট অশান্ত হয়ে ওঠে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। পেলোডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় পিলার সহ গেট, ভেঙে ফেলা হয় অস্থায়ী অফিস, নষ্ট করা হয় নির্মাণ সামগ্রী থেকে যন্ত্রপাতি। সেই ঘটনার পর জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার। হাইকোর্টের নির্দেশ, আপাতত বিশ্বভারতী চত্বরে করা যাবে না কোনো নির্মাণ বা ভাঙার কাজ। করতে হলে নিতে হবে আদালত নিযুক্ত কমিটির অনুমতি। কমিটির তত্ত্বাবধানে এবং নির্দেশ মতো কাঁটা তার দিয়ে ঘিরে দিতে হবে জমি। সেই মামলার প্রেক্ষিতেই তৈরি হয় 4 সদস্যের কমিটি। কমিটির নেতৃত্বে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর। রবিবার তাঁরাই ঘুরে দেখলেন শান্তিনিকেতন। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। জলপাইগুড়িতে দূরপাল্লার 3টি গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হবে এই আশঙ্কায় স্টেশন চত্বরে তৃণমূলের বিক্ষোভ। গোটাটাই ভাঁওতাবাজি, কটাক্ষ বিজেপির। এমন কোনো নির্দেশিকা জারি হয়নি, দাবি রেলের। দার্জিলিং মেল, তিস্তা তোরসা এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেস, এই 3টি ট্রেনের জন্য কলকাতার সঙ্গে যোগাযোগ সহজ হয়েছে জলপাইগুড়ির বাসিন্দাদের। কিন্তু রেলের বেসরকারীকরণের উদ্যোগ ঘিরে জলপাইগুড়িতে আশঙ্কার মেঘ। তৃণমূলের দাবি, জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং মেল ও তিস্তা তোরসা এক্সপ্রেস এবং জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ তুলে দেওয়ার ভাবনা রয়েছে রেল মন্ত্রকের। প্রতিবাদে রবিবার জলপাইগুড়ি টাউন স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায় তৃণমূল। নিশানা করেন মোদী সরকারকে। চক্রান্ত করা হচ্ছে পদাতিক এক্সপ্রেসকে উঠিয়ে দেওয়ার জন্য এবং জলপাইগুড়ি রোড স্টেশন থেকে স্টপেজ বন্ধ করে দেওয়ার জন্য। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। দার্জিলিং মেলের সুবিধা যেটা জলপাইগুড়ি শহরের মানুষেরা পেতেন সেটাও বন্ধ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। অভিযোগ উড়িয়ে উল্টে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। টোটাল হচ্ছে তৃণমূল কংগ্রেসের নাটকবাজি। ভারত সরকারের রেল মন্ত্রককে এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন করছে যে কোন ট্রেন উঠে যাচ্ছে? পদাতিক ট্রেন উঠে যাচ্ছে বললো পদাতিক ট্রেন স্টপেজ চালু হয়েছে। দার্জিলিং মেল উঠে যাচ্ছে দার্জিলিং মেল যে অবস্থা আছে সেই অবস্থায় এখন আছে। সব ভাওতাবাজি। অন্যদিকে রেলের তরফে জানানো হয়েছে ওই 2 স্টেশন থেকে ট্রেনের স্টপেজ তুলে দেওয়া সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হয়নি। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।
উত্তর চব্বিশ পরগনা বনগাঁ হিন্দু সংহতি মঞ্চের বাইক মিছিল আটকালো পুলিশ। চরম উত্তেজনা এলাকায়, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বিনা অনুমতিতে মিছিলের অভিযোগে গ্রেফতার 12। 2 বছর আগে 2 ছাত্রের রক্তে ভিজেছিল উত্তর দিনাজপুরের দাড়িভিটের মাটি। সেই ঘটনার রেশ ধরেই এবারে উত্তেজনার আবহ উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে। করোনা আবহে হিন্দু সংহতি মঞ্চের বাইক মিছিল আটকালো পুলিশ। তর্কাতর্কিতে জড়ালেন হিন্দু সংহতির কর্মীরা। গোলমালে গ্রেফতার 12। মোর দ্যান 5 বাইক হলে র্যালি বলে থাকে। কত বাইক আছে আপনার? বাইকগুলো আপনারা নিজেরা গুনুন, যান গুনুন। 60টা বাইক কি বলে র্যালি? র্যালি ছাড়া কি বলে? অর্গানাইজড হয়েছে। 2018 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট হাই স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে অশান্তিতে গুলি চলে। তাপস বর্মন ও রাজেশ সরকার নামে 2 ছাত্রের মৃত্যু হয়। তারপর থেকে এই দিনটিকে পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস হিসেবে পালন করে গেরুয়া বাহিনী। রবিবার বেলা 12টার সময় বনগাঁর RS ময়দান থেকে হিন্দু সংহতির মিছিল এগোয় গাইঘাটার আড়াইলের দিকে। বনগাঁয় জোড়া ব্রিজ এলাকায় মিছিল আটকায় পুলিশ। র্যালি করছিল বাইক নিয়ে, যেটা এই মানে আনলক 4 সিস্টেমের বাইরে, এবং এই পারমিশন যেহেতু নেয়নি, তাই ওদের যারা নেতৃবর্গ ছিল তাদের এবং কিছু ফলোয়ারকে আমরা অ্যারেস্ট করলাম। যথারীতি এই ইস্যুতে লেগেছে রাজনীতি রং। হিন্দু পরিষদের নাম করে বেআইনিভাবে উচ্ছৃঙ্খল কিছু ছেলে, তারা মোটর বাইক করে থানার পারমিশন না নিয়ে উচ্ছৃঙ্খলভাবে তারা মিছিল করছিল। পুলিশ তার নিজেদের আইনসম্মত কাজ করেছে। আরএস মাঠের আমরা এটা করে আমরা যাচ্ছিলাম আংরাইলিতে, কিন্তু পুলিশ প্রশাসন এটাকে আটকে দিয়েছে যাতে র্যালিটা না করতে পারে, এবং তারা বলছে এটা করা সম্ভব না, এটা আইনের বিরুদ্ধে। পুলিশকে অবশ্যই চিঠিতে জানিয়েছিলাম। পুলিশ প্রশাসন কখনো আমাদের এভাবে পারমিশন দেয় না, আজ পর্যন্ত কোনোদিন আমরা যত প্রোগ্রাম করেছি কোনোদিন সব ইনফরমেশন। বিনা অনুমতিতে মিছিল করা হিন্দু সংহতির 2 নেতা সহ 12 জনকে পুলিশ গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত 6টি বাইক। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। দেশে ব্যাপক হারে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়ে দেশে কমল দৈনিক সুস্থতা। একদিনে সুস্থ হয়েছেন 94,612 জন, তবে বেড়েছে সুস্থতার হার। করোনা আবহে দেশের বাইরে শুরু হয়েছে T20 মেগা টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এদিকে সেই T20 গতিতেই ভারতে বেড়ে চলেছে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এতদিন স্বস্তি দিচ্ছিল সুস্থতা, কিন্তু হঠাৎ উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 92,605 জন, সেখানে সুস্থ হয়েছেন 94,612 জন। এই খবরটা স্বস্তি দিলেও শনিবারের পরিসংখ্যানে একদিনে সুস্থ হয়েছিলেন আরও বেশি, 95,880। অবশ্য সুস্থতার হার বেড়ে হয়েছে 79.68%। দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে আমেরিকা ও ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বে 1 নম্বরে ভারত। তবে একইভাবে মোট সুস্থতায় সবার আগে আমাদের দেশই। পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত করোনাকে হারিয়ে ভারতে সুস্থ হয়ে উঠেছেন 43,03,044 জন। সেখানে আমেরিকায় সুস্থ 42,23,693। ব্রাজিলের সংখ্যাটা 38,20,095। অ্যাক্টিভ কেসের নিরিখে আবার শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে যেখানে বর্তমানে চিকিৎসাধীন 10 লক্ষের বেশি মানুষ, সেখানে ট্রাম্পের দেশে অ্যাক্টিভ কেস 25 লক্ষের বেশি, ব্রাজিলে প্রায় 6 লক্ষ। দেশে মৃত্যু ও আক্রান্তে যেমন শীর্ষে মহারাষ্ট্র, তেমনি সে রাজ্যে অ্যাক্টিভ কেসও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে বর্তমানে মহারাষ্ট্রে চিকিৎসাধীন প্রায় 3 লক্ষ। কর্ণাটকের সংখ্যাটা 1 লক্ষের কাছাকাছি। এরপরই অন্ধ্রপ্রদেশ, সেখানে অ্যাক্টিভ কেস 80,000-এর ওপর। উত্তরপ্রদেশে বর্তমানে চিকিৎসাধীন 66,874। তামিলনাড়ুতে অ্যাক্টিভ কেস 46,453। অর্থাৎ পশ্চিম থেকে দক্ষিণ ভারতের একটা বড় অংশে করোনা দাপট সবচেয়ে ভয়ঙ্কর। যদিও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হচ্ছে টেস্টও। ICMR জানিয়েছে গত 24 ঘন্টায় দেশে 12,06,806টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 19 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা হয়েছে 6,36,61,060টি নমুনা। এবিপি আনন্দ।